প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এর আগের দিন আমরা একটি কবিতা পড়ে শেষ করেছি এবং কবিতা সম্পর্কে যেই কোশ্চেনগুলো হবে সেগুলো আমরা করেছি। এবার চলো, এখানে আমরা আজকে আমার দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসে আমি আর একটা কবিতা নিয়ে আলোচনা করছি। বারবার তোমাদের বলছি, কোনো জায়গা যদি অসুবিধা হয় আমাকে ব্যক্তিগত ফোন করে সেই জায়গাগুলো জেনে নেবে বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ করবে, সেই জায়গাগুলো আমি তোমাদের জানিয়ে দেব বা বুঝিয়ে দেব। আজকের ক্লাসে যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করব, সেই কবিতাটির নাম হচ্ছে, দেখো তোমরা বের করো 122 পাতা, টেক্সট বইয়ের 122 পাতা। কবিতাটির নাম হচ্ছে আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতাটির নাম কি পেয়েছি? অস্ত্রের বিরুদ্ধে গান। কবির নাম হচ্ছে জয় গোস্বামী। আর জয় গোস্বামীর যেই মূল কাব্যগ্রন্থ থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে, তার নাম হচ্ছে পাতার পোশাক। জয় গোস্বামীর যে মূল কাব্য থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হলো, তার নাম হচ্ছে পাতার পোশাক। এখানে দেখো, তাহলে এখানে কবি পরিচিতি দেখো কি বললাম, জয় গোস্বামী। জয় গোস্বামী সম্পর্কে দেখো তোমরা 122 পাতাতে কবি পরিচিতি বিস্তারিত লেখা রয়েছে। কবি পরিচিতি বিস্তারিত লেখা রয়েছে, সেই সম্পর্কে জানো। তবে দু চারটা কথা আমি তোমাদের বলি। দেখো, জয় গোস্বামীর জন্ম হচ্ছে, দেখো জন্ম হচ্ছে 1954 খ্রিস্টাব্দে কলকাতায়। 1954 খ্রিস্টাব্দে কলকাতায় জয় গোস্বামীর জন্ম। 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কলকাতায় জয় গোস্বামীর জন্ম। জয় গোস্বামীর জন্ম কলকাতায় হলেও সে অচিরেই তার মা বাবার সাথে রানাঘাটে চলে আসে। রানাঘাটে তাদের এখানে স্থান পরিবর্তন হয়ে যায়। তারা কলকাতায় থাকেননি, কলকাতায় মানুষ হয়, এখানে হননি, তিনি রানাঘাটে থাকেন। এবং এখানে পিতার তত্ত্বাবধানে সে তার হাতে খড়ি, পিতার তত্ত্বাবধানে জয় গোস্বামীর হাতে খড়ি। কিন্তু অচিরেই তার পিতা কিন্তু ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। যখন জয় গোস্বামীর বয়স হচ্ছে 6 বছর, তখনই তার পিতা মারা যান। তারপর থেকে মায়ের তত্ত্বাবধানে তার পড়াশোনা অগ্রগতি চলতে থাকে। তার মা ছিল রানাঘাট বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা। তাই মায়েরই তত্ত্বাবধানে তার পড়াশোনাটা এগিয়ে যায়। দুঃখের বিষয় কি যে তার কিন্তু জয় গোস্বামীর পড়াশোনা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত নন তিনি। একাদশ শ্রেণীতে পড়তেই তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। অবশ্যই সেই তখন থেকেই, অর্থাৎ একাদশ শ্রেণী থেকেই সে বিভিন্ন কবিতা লিখতে শুরু করেছিল। অর্থাৎ কবিতার জগতে একাদশ শ্রেণী থেকেই তার প্রতিভা পরিস্ফুটিত হয়। এখানে একাদশ শ্রেণীতে যখন পড়তেন, সেই সময় থেকে তার কবিতাগুলো বিভিন্ন পত্রপত্রিকাতে, ম্যাগাজিনে প্রকাশিত হতো। তবে তাকে সব থেকে চিনিয়ে পেতে দেশ পত্রিকায় তার প্রথম কবিতার নাম হচ্ছে কি যে সিলিং ফ্যান। সেই কবিতাটি দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সিলিং ফ্যান কবিতাটি তার দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তখন থেকেই এর জগতে, সালটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল তার পত্রিকাটি, দেশ পত্রিকায়। তখন থেকে সাহিত্যের জগতে তার নাম, খ্যাতি, প্রতিপত্তি ছড়িয়ে পড়তে শুরু করে। অর্থাৎ সাহিত্যের জগতে তার একটা বিশেষ জায়গা তখন থেকে হয়ে যায়। তারপর থেকে নিয়মিতভাবে তার কবিতাগুলো পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তখন থেকে তাকে কিন্তু আর কাউকে চেনাতে হয়নি। তারপর থেকে হয়তো আজ অবধি তার প্রতিভা যেন এখানে ধূমকেতুর মতো যেন আবির্ভূত হচ্ছে। তো আধুনিক যুগের বিশিষ্ট সাহিত্যিক তথা কবি পেলাম কি জয় গোস্বামী। জয় গোস্বামীর প্রত্যেকটি কবিতা রন্ধ্রে রন্ধ্রে যেন বাস্তব জীবনের ঘটে যাওয়া চিত্রগুলো চিত্রিত হয়েছে। অর্থাৎ বাস্তব জীবনে যে সমস্ত অন্যায় অত্যাচার দেখেছেন তিনি, সমস্ত কিছুই কিন্তু কবিতার মাধ্যমে সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অর্থাৎ সে ব্যথিত হয়েছে, সে ব্যথিত চিত্র তার কবিতার মাধ্যমে সে জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছে। যার ব্যতিক্রম কিন্তু আমাদের এই পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিও নয়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি মধ্যে কবির মনোভাব ফুটে উঠেছে। সমাজের প্রতি কতটা কবি দায়বদ্ধশীল,
সেই দায়বদ্ধতার কথা কবিতাটির মধ্যে সুন্দরভাবে সুনিপুণ হাতে কবি যেন চিত্রিত করেছেন। তো দেখো আমরা নামকরণ, এখানে আমি বারবার বলি কি যে সাহিত্যের নামকরণটাই হচ্ছে প্রধান। সাহিত্যে নামকরণ যদি আমি না বুঝতে পারি তাহলে বিষয়টা বুঝতে আমাকে অসুবিধা হবে। তো সাহিত্যের নামকরণ আমি প্রথমে পেয়েছি, দেখো কি, অস্ত্রের বিরুদ্ধে গান। নামকরণটা কি পেয়েছি আমরা? অস্ত্রের বিরুদ্ধে গান। নামকরণ থেকে আমরা কি বুঝতে পারছি? মানে অস্ত্র, আর একদিকে তার বিরুদ্ধে গান। অস্ত্র কি? অস্ত্র কাকে বলে? যা দিয়ে অপরকে প্রতিহত করা যায় বা অপরকে ঘায়েল করা যায়। আর গান, গান হচ্ছে কি যে শুভ শক্তির জাগরণ হচ্ছে গান। তো এখানে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে দেখতে পাচ্ছি অস্ত্রকে অস্ত্র সর্বসর্বা হয়ে যাচ্ছে, কিন্তু তাকে প্রতিহত করতে পারে একমাত্র গান। মানে কবি কিছু বলতে চাইছে, কি বলতে চাইছে? অস্ত্রের বিরুদ্ধে গানকে অবলম্বন করতে বলছে। মানে অস্ত্র একদিকে আর গান একদিকে, এরা যেন দুই যোদ্ধা, এরা যেন দুই যোদ্ধা। তাহলে এই যে অস্ত্রের বিরুদ্ধে গানকেই যেন অবলম্বন করতে বলছে কবি। তো আমি এর আগের দিনও বলেছিলাম সাহিত্যের নামকরণ তিন ধরনের হয়ে থাকে। এক হচ্ছে কি যে চরিত্রকেন্দ্রিক, দুই হচ্ছে বিষয়ভিত্তিক, আর তিন হচ্ছে ব্যঞ্জনাভিত্তিক। আমাদের এই গল্পের নামকরণটি হচ্ছে ব্যঞ্জনাভিত্তিক। আমাদের যেই গল্পটি পড়ছি সেই গল্পের নামকরণ হচ্ছে কি ব্যঞ্জনাভিত্তিক। ব্যঞ্জনাভিত্তিক গল্প এখানে নামকরণ, ব্যঞ্জনার আশ্রয় নিয়েছেন কবি জয় গোস্বামী। তো দেখো আগে একটু নামকরণটা এখানে বুঝে নিই। নামকরণটা একটু জানতে হবে আমাদের। নামকরণ থেকে সাহিত্যের মধ্যে প্রবেশ করা যায়, তাই নামকরণটা আমাদের জানতে হবে। তাহলে এখানে বিষয়ের উপর নির্ভর করে নামকরণটা আমি বলছি, তাহলে বুঝতে পারবে। কবি লক্ষ্য করেছেন, দেখো আধুনিক যুগে বিভিন্ন অস্ত্রশস্ত্রের আবিষ্কার, মানে বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, উন্নত যুগ। আর সেই প্রযুক্তিবিদ্যার যুগে বিভিন্ন পারমাণবিক অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র এখানে সরবরাহ হচ্ছে বা তৈরি হচ্ছে। আর সেই আগ্নেয়াস্ত্রগুলো গোপনে মানুষের হাতে সরবরাহ হচ্ছে। আর যখনই মানুষের হাতে সেই আগ্নেয়াস্ত্র আসছে তখনই তারা ভাবছে কি যে নিজের শক্তি যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এই ধরনের মানুষরা কী করে? নেতিবাচক মনোভাবনায় পর্যবেসিত হয়, অর্থাৎ তাদের মনের মধ্যে একটা এখানে কুপ্রভাব পড়ে। অর্থাৎ তারা শুভ শক্তি জাগরণের কথা ভুলে যায়। অর্থাৎ সে যে একজন মানুষ হয়ে যে একটা সমাজের প্রতি যেটা দায়িত্ব কর্তব্য রয়েছে সেই ভাবনাগুলো ভুলে যায়। সে সর্বসর্বা হয়ে ওঠে। অর্থাৎ অপরকে ঘায়েল করে কি করে আমি সর্বসর্বা হব বা বিশাল এখানে আমি স্বার্থ পূরণ করব, সেই চিন্তায় সে নিমগ্ন হয়ে যায়। এর ফলে সমাজে হানাহানি, কাটাকাটি, রক্তহানি দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত হানাহানি, কাটাকাটি, রক্তখনন দেখেই কবি চিত্ত ব্যথিত হয়েছে এবং কবি তখনই একজন দায়বদ্ধশীল মানুষ হয়ে সমাজের উন্নতিতে, সমাজের অগ্রগতিতে নিজেকে নিয়োজিত করতে লেখনের মাধ্যম নিয়েছে। অর্থাৎ এখানে পুরো সমাজ ব্যবস্থাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তো আর এই যে এখানে অস্ত্রকে এখানে ফেলে গানকে অবলম্বন করতে পারেন না কবি বলতে। তাই কবি লেখনের মাধ্যমে সমাজকে বা সমাজে বসবাসকারী মানুষকে জাগ্রত করতে চেয়েছে যে তোমরা অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে ছুঁড়ে ফেলো, দিয়ে গানকে অবলম্বন করো, তাহলে আদর্শ সমাজ গড়বে। তবেই আমরা আদর্শ ভারত, আদর্শ সমাজ দেখতে পাবো। তাই দেখো কবিতাটির প্রথম থেকে শেষ অবধি যেহেতু কী করলো, অস্ত্রকে প্রতিহত করে গানকে অবলম্বন করতে বলছে কবি সে শব্দে। আর সেটা সরাসরি না বলে একটু মোড়কের আশ্রয় নিচ্ছে, ব্যঞ্জনার আশ্রয় নিচ্ছে, তাই এটি ব্যঞ্জনাধর্মী কবিতা। বুঝতে পারছো? ব্যঞ্জনাধর্মী কবিতা অর্থাৎ কবিতাটি শুরু হয়েছে অস্ত্রকে তুচ্ছ, এখানে অস্ত্র যে বিশাল ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতাকে ধীরে ধীরে পদোন্নত করতে পারে কে? গান। এবং সেই গানকে জনসাধারণ যদি অবলম্বন করে নেয়, সাথী করে নেয়, তাহলে ধীরে ধীরে সে অস্ত্রের শক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। অস্ত্র আর অস্ত্র হয়ে থাকবে না, সাধারণ একটা বস্তুতে পরিণত হবে। এভাবে কবি সমগ্র কবিতা জুড়ে যে এখানে অনুনয় বিনয় করে গেল, শেষেও কবি সেই একই বার্তা বহন করে গেল। তাই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে বলে মনে হয়। একটু হালকা করে বিষয়বস্তুটা জানি, এটা নামকরণটা বুঝলাম, এবার হালকা করে বিষয়বস্তুটা জানি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি প্রথমে অনুনয় বিনয় করে সমাজে বসবাসকারী ব্যক্তিকে বলবে কি যে অস্ত্র রাখো, অস্ত্র এখানে গান পায়ে রাখো, অস্ত্রকে হাতে ধারণ করো না,
অস্ত্রকে পায়ে ধারণ করো, অর্থাৎ অস্ত্রকে মাটির উপরে পায়ে আচ্ছাদন করো, আর অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে জীবনে চলার পথে সাথী করো না। কবি আরও বলবে কি যে দেখো এখানে আমার কাছে অস্ত্র নাই, আমি তো গানকে অবলম্বন করেছি, আমি সমাজের একজন এখানে আদর্শ কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই। তাই দেখো আমি হাজার হাতে পায়ে এগিয়ে এসেছি, আমার এক জোড়া হাত বা এক জোড়া পা নয়, আমার হাজার হাত পা রয়েছে। অর্থাৎ কবি এখানে ব্যঞ্জনের মাধ্যমে বলতে চাইছে কি যে কবি যেন এখানে সমগ্র বঙ্গবাসীর স্বরূপ, অর্থাৎ গানকে অবলম্বন করে এখানে হাজার হাজার ব্যক্তি যেন তার সহযোগী হয়েছে, তাকে অনুসরণ করছে, সেই কথাটা বলছে। দেখো আমি হাজার হাতে পায়ে এগিয়ে এসছি, অর্থাৎ যারা গানকে সাথী করবে বা গানকে যারা অবলম্বন করবে তাদের তো হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, সেটাই বলছে হাজার হাতে পায়ে এগিয়ে এসছি। আর দেখো এগিয়ে এসে আমি কি করেছি, এখানে নিজেকে এখানে রুখে দাঁড় করিয়েছি শূন্য হাতে, মানে যারা অস্ত্র ধারণ করে আমাদের দিকে ধেয়ে আসবে আর আমরা যদি হাজার হাতে পায়ে এগিয়ে আসি, তাহলে তাদেরকে কিন্তু প্রতিহত করতে পারবো, তারা সেখান থেকে ধেয়ে পালাবে। অর্থাৎ এখানে ধরো কি যে একজনের হাতে পিস্তল রয়েছে আর তোমরা 15-20 জন রয়েছো, তাহলে ও ও ও মরবে না তোমরা মরবে, হয়তো তোমাদের প্রাণ দিতে হবে কোনো লক্ষ্য পূরণ করতে গিয়ে, কিছু জনের কিন্তু সেই ব্যক্তি আর এখানে বেঁচে ফিরবে না, সেই ব্যক্তি এখানে তার স্বার্থ সিদ্ধি করতে পারবে না, এই ভয়ে সে শঙ্কিত হয়ে সেখান থেকে কিন্তু সে ধাবিত হবে। সেই কথাটাই কবি এখানে বলতে চাইছে কি যে দেখো আমার দিকে লক্ষ্যপাত করো, আমি হাজার হাত পা এগিয়ে এসে উঠে দাঁড়িয়েছি। আর যারা বুলেট নিয়ে অর্থাৎ গুলি নিয়ে বন্দুক নিয়ে ধেয়ে আসছে, তারা কি করছে, তারা কিন্তু এই হাজার হাত পায়ে হাজার হাজার লোকেদের সংগ্রাম দেখে তারা কিন্তু এখানে ফিরে পালাচ্ছে, তারা কিন্তু তাদের আর লক্ষ্য পূরণ করতে পারছে না। আর তাছাড়া দেখো কবি বলবে, তাছাড়া দেখো কি যে আমরা এখানে যুদ্ধের আবরণ পড়িনি। আবরণ শব্দের অর্থ কি? আবরণ শব্দের অর্থ হচ্ছে কি যে আত্মরক্ষার পোশাক, অর্থাৎ এখানে বোমা, পিস্তল, তীর ইত্যাদি যদি তোমার উপরে অ্যাটাক হয়, ইত্যাদিতে আঘাত করা হয় তাহলে সেই লোহার পোশাকগুলো তোমার দেহকে অক্ষত রাখে। কিন্তু কবি কিন্তু সেই আভরণ পরিধান করেননি। কবি বলেছেন কি যে আমি তেমন ধরনের আভরণ পরিধান করিনি, আমি গানের বর্ম পরিধান করেছি, আমি গানকে বর্ম হিসেবে নিজের সাথী হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ গানই আমাকে রক্ষা করবে। এই যে প্রথম থেকে কবি বারবার গান বলে চলেছেন, তাই কবি বলছে কি যে আমার গান যে অজস্র রয়েছে তা কিন্তু নয়, আমার গানের জানা সংখ্যা হচ্ছে এখানে একটি বা দুটি, আমি অজস্র গান জানি না। আর সেই একটি গানকে আমি কি করেছি, এখানে খড়কুটো সমতুল্য সেই একটি গানকে আমি অবলম্বন করেছি, আমার বিশ্বাস সেই গানই আদর্শ সমাজ গড়ে দিবে, অর্থাৎ আমার লক্ষ্য পূরণ করে দেবে। বুঝতে তো, আমার লক্ষ্য পূরণ করে দেবে। তাই কবি বলছে কি যে দেখো আর কবি কিন্তু অস্ত্রের গায়ে রক্ত মোছেন না। কবি কোথায় রক্ত মোছেন? কবি রক্ত মোছেন গানের দুটি গায়ে। কবির বিশ্বাস কি গানের গায়ে যদি রক্তকে আমি মুছে দিই, তাহলে আমি এখানে আমার লক্ষ্য একদিন পূরণ হবে, অর্থাৎ আমি আদর্শ সমাজ, আদর্শ মানুষ, আদর্শ মনোভাব ভাবনা সম্পন্ন ব্যক্তিত্বে সকল মানুষকে আমি পরিণত করতে পারবো। কবি আরও লক্ষ্য করেছেন কি যে মাথার উপরে অজস্র চিলশকুনি রয়েছে, অজস্র চিলশকুনি থাকলেও কবির কী রয়েছে, একটা কোকিল রয়েছে। আমি যখন লাইন ধরে ব্যাখ্যা করবো তখন বুঝাবো। কবি বলছে অজস্র চিলশকুনি থাকলেও আমার সেই কোকিল কি করবে, হাজার উপায়ে গান ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষকে সকলকে একত্রিত করবে, একত্রিত করে এক সুতোই বেঁধে দেবে, আর তাদেরই হাতে এখানে দেশ গড়বে, সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি সব দূরে সরে যাবে। তাই কবি তৃতীয় প্যারাতেও বলবে কি যে এখানে তোমাদের বারবার অনুনয় বিনয় করছি, তোমরা অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, তোমরা অস্ত্র আর হাতে ধারণ করো না, তোমরা আর হিংসাত্মক কাজে নিজেকে নিয়োগ করো না। আরও বলবে কবি শিক্ষা দিতে গিয়ে বলবে কি যে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়িয়েছে ঋষি বালক, ঋষি বালক গানকে অবলম্বন করে নগ্ন শরীরে এসে দাঁড়িয়েছে, আর তার মাথায় দেখো ময়ূর পালক গোজা রয়েছে, সৌন্দর্যের সৃষ্টি করছে, সৌন্দর্যের আবেশ নিয়ে এসছে, সে হাজির হয়েছে। তাহলে তোমরাও কি করো, এখানে সে ঋষি বালকের মতো অস্ত্রকে ফেলে দাও,
অস্ত্রকে ফেলে তোমরা এখানে সমাজের অগ্রগতির কাজে নিজেকে নিয়োজিত করো, আর তোমরা এ করো না। তাছাড়া একটা কথা বলবে কবিতার শেষে কবি কি, যে তুমি যদি গানকে অবলম্বন করো, গানকে যদি তুমি অবলম্বন করো, গানকে যদি সাথী হিসেবে গ্রহণ করো, তাহলে গান তোমাকে সৌন্দর্যের আবেশ দেবে। আমাদের বঙ্গদেশ হচ্ছে বা ভারতবর্ষ হচ্ছে কি সুজলা সুফলা ভারতবর্ষ, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ রয়েছে। তুমি যদি এ করো, গানকে সাথী করো, অবলম্বন করো, তাহলে তোমাকে গান বিভিন্ন জায়গাতে পরিভ্রমণ করে নিয়ে বেড়াবে। অর্থাৎ কোথায় কোথায়, নদীতে, দেশ, গায়ে, বিভিন্ন জায়গাতে তোমাকে পরিভ্রমণ করে নিয়ে বেড়াবে। তাই তোমার কাছে একান্ত অনুনয় আমার, কি যে কি বলছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এভাবে সমগ্র কবিতা জুড়ে কবি কিন্তু এখানে পাঠকবর্গর কাছে বা জনসাধারণের কাছে, দেশবাসীর কাছে সেই একই অনুনয় করে চলবে। অর্থাৎ কবির হৃদয় যেন খান খান হয়ে গেছে আমাদের ক্রিয়াকাণ্ডে। অর্থাৎ এখানে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় যে আমরা লিপ্ত হয়েছি, আমরা গোপনে অস্ত্র নিজের কাছে রাখছি, অস্ত্র রেখে আমরা হিংসাত্মক মনোভাব প্রকাশ করছি, রক্তহানি ঘটাচ্ছি, তাতে কবি চিত্ত ব্যথিত হয়ে এই কবি লেখনের মাধ্যমে এখানে তুলে ধরলো এই ভাবনাটুকু, তার এই ভাবনাটুকু। এ ছিল আমাদের কবিতার মূল বিষয়, মূল থিম। এর উপরে আমাদের কবিতাটা এখানে গিয়ে যেতে হবে। এবার চলো তোমরা 122 পাতা বের করো, 122 পাতা। এবার লাইন ধরে আমি ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, ব্যাখ্যাগুলো করে দিচ্ছি। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাবে, যে জায়গাগুলো অসুবিধা হবে আমাকে লিখবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের সেই জায়গাগুলো সলভ করে দেব। দেখো প্রথম লাইন পেয়েছি আমরা কি, দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কোশ্চেন আসবে কবি কোথায় অস্ত্র ফেলতে বলেছেন, তাহলে লিখতে হবে কি যে কবি পায়ে অস্ত্র ফেলতে বলেছেন। শুধু পায়ে লিখতে হবে না, কবিতার শেষ লাইনে গিয়ে বলা হয়েছে গানের দুটি পায়ে। তাহলে প্রথম লাইনে আমরা পাচ্ছি কি যে কবি পায়ে অস্ত্র ফেলতে বলেছেন, কিন্তু তুমি শেষ লাইন ধরে অ্যান্সারটা এখানে ফিনিশিং টানবে, কি বলবে, কবি গানের দুটি পায়ে অস্ত্র ফেলতে বলেছেন। বুঝলে তো, কবি গানের দুটি পায়ে অস্ত্র ফেলতে বলেছেন। কবিকে, কবি জয় গোস্বামী। কবি কী বললো প্রথম লাইনে, কবি বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। তো কবি কোথায় অস্ত্র ফেলতে বললো, গানের দুটি পায়ে। কেন অস্ত্র রাখতে বললো, কারণ অস্ত্র হচ্ছে হিংসার প্রতীক, আর এখানে অস্ত্র হচ্ছে হিংসার প্রতীক। অস্ত্রকে অবলম্বন করে মানুষ কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। অস্ত্র হচ্ছে লক্ষ্যভ্রষ্টের প্রতীক, বুঝতে পারলে তো। অস্ত্রকে সাথী করে কেউ কোনো দিন লক্ষ্যে পৌঁছাতে পারে না, কবি সেটা ভালোভাবে জানতেন। তাই কবিতার শুরুতেই বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, বুঝতে পারলে তো। পায়ে মানে ওর জায়গা হচ্ছে পায়ে, হাতে বা মাথায় তার জায়গা কিন্তু নয়। পরক্ষণে বলছে দেখো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কোশ্চেন আসবে কবি কিভাবে এগিয়ে এসছেন, হাজার হাতে পায়ে। তোমাদের বারবার বলছি টেক্সট থেকে অ্যান্সার লিখবে, টেক্সটের লাইন ধরে অ্যান্সার যদি তুমি দিতে পারো তাহলে তোমার বিন্দু মাত্র নম্বরও কাটবে না। আর যখন তুমি সম্পূর্ণ ব্যাখ্যা করে লিখতে যাবে, হয়তো কোনো এক্সামিনারে মনোপুত হলো না, সেখান থেকে তোমার হয়তো বা নম্বর কাটা পড়লো। তাই দেখো টেক্সট থেকে লিখলে কোনো স্যারই সেই জায়গাটা কাটতে পারবে না। শর্ট কোশ্চেনগুলো দেখো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কোশ্চেন আসবে কবি কিভাবে এগিয়ে আসেন, অ্যান্সার হবে কি হাজার হাতে পায়ে। কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসেন। এই হাজার হাত পা আসলে কার, কবির অনুগামী। কবি তো গানকে অবলম্বন করেছে, কবির অনুগামী বা কবির শিষ্য যারা কবির সাথে হাত মিলিয়েছে এবং কবিকে অনুসরণ করে যারা গানকে অবলম্বন করে কবিকে সাথ দিয়েছে, তাদেরকে একত্রিত হয়ে বলা হয়েছে এখানে আমি। কবি যেন তাদেরকে একত্রিত করে এক সত্তা হয়ে গিয়েছে, তাই বলছে কি যে আমি হাজার হাতে পায়ে এগিয়ে আসি। দেখো আমার হাতে কোনো অস্ত্র নাই। যারা শুভশক্তির জাগরণ করতে চায়, যারা গানকে সাথী করতে চায়, তারা কিন্তু কোনোদিন অস্ত্রকে নিজের হাতে ধারণ করে না, তারা অস্ত্রকে পায়ের নিচে পদার্পণ করে। সেই শিক্ষাটুকু এখানে দিল বা সেই কথাটুকুই কবি এখানে ব্যক্ত করলো। বলছে দেখো আমি হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এগিয়ে এসে কবি কী করেন, দেখো উঠে দাঁড়ায়। কবি এগিয়ে এসে উঠে দাঁড়ায়, অর্থাৎ সজাগ হন। হাজার চুপচাপ থাকেন না কবি। কবির হাতে হয়তো বা অস্ত্র নাই, অস্ত্র তো হিংসার প্রতীক, হিংসাকে কবি সাথী করতে চান না, তাই অস্ত্র নাই, কিন্তু সে সজাগ হয়েছে, উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে কাদের বিরুদ্ধে, সে হিংসাত্মক মনোভাবনা সম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে।
যারা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে রেখেছে, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এখানে অপরের উপরে শক্তি বহাল করে, তাদের বিরুদ্ধে কবি উঠে দাঁড়িয়েছে, সজাগ হয়েছে। উঠে দাঁড়িয়ে কবি কি করেন? দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। উঠে দাঁড়ায় এবং হাত নাড়িয়ে বুলেট তাড়াই। এখানে খালি হাত, হাতে কোনো অস্ত্র নাই, সেই খালি হাতে উঠে দাঁড়ায় কবি। উঠে দাঁড়িয়ে সে বুলেট তাড়ায়। কোশ্চিন আছে বুলেট কি? বুলেট হচ্ছে এক প্রকারের গুলি বিশেষ, মানে পিস্তল বা বন্দুকের যে গুলি, সেই গুলিগুলোকে বলা হয় বুলেট। সেই বুলেটকে তাড়ায়। অর্থাৎ যে হিংসাত্মক ব্যক্তিগুলি বুলেটকে অবলম্বন করে নিজের শক্তিকে বহল করতে এসেছিল, কবি তাদেরকে হাত নাড়িয়ে বিতাড়িত করে। তাহলে বুলেট ধারণকারী ব্যক্তি বিতাড়িত হলো কেন? কারণ তাদের সংখ্যা কম, আর কবির সংখ্যা হচ্ছে হাজারো হাজারো। বুঝতে তো? তাই হাজার হাজার লোকের সম্মুখে একটা বুলেট তুচ্ছ। তাই সেই বুলেট ধারণকারী হিংসাত্মক মনোভাবনা সম্পন্ন ব্যক্তি সেখান থেকে ধাবিত হয়। পরের লাইনে দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি কিসের বর্ম পরিধান করেছেন? কবি গানের বর্ম আজকে পরিধান করেছেন। বর্ম শব্দের অর্থ কি? বর্ম শব্দের অর্থ হচ্ছে আভরণ। আভর মূর্ধন্য, আভরণ অর্থাৎ যুদ্ধের আভরণ। বর্ম কোন কাজে ব্যবহৃত হয়? আত্মরক্ষার কাজে বর্ম ব্যবহৃত হয়। বুঝতে পারলে তো? অস্ত্র হচ্ছে হিংসার প্রতীক, গান হচ্ছে শুভ শক্তির প্রতীক, বর্ম হচ্ছে আত্মরক্ষার প্রতীক। বর্ম হলো আত্মরক্ষার প্রতীক। তো বর্ম আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ যদি আমার উপরে আক্রমণ করে, অ্যাটাক করে, আমার দেহকে তো রক্ষা করতে হবে। সেই রক্ষা করার জন্য সে দেহে যে আভরণ পরা হয়, যে আভরণ এখানে অস্ত্রকে প্রতিহত করতে পারে, সেটাকে বলা হয় আভরণ, যুদ্ধের আভরণ। লোহা দিয়ে তৈরি থাকে। তীর, বন্দুকের গুলি যদি এসে শরীরে বিদ্ধ হয়, তাহলে সেটা ছিটকে বাইরে বেরিয়ে যায়, শরীরে প্রবেশ করতে পারে না। সেটা হচ্ছে আভরণ। পরের প্যারাতে চলো, গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরেছে খড়কুটো। কবির জানা গানের সংখ্যা কয়টি? কোশ্চিন আসবে। কবির জানা গানের সংখ্যা কয়টি? একটি বা দুটি? দুটি বা একটি যদি লেখো তাহলে ভুল হয়ে যাবে। তিনটি বা একটি যদি লেখো ভুল হয়ে যাবে। একদম টেক্সটে যেটা বলছে সেটাই লিখতে হবে। কয়টি? একটি বা দুটি। কবির জানা গানের সংখ্যা হচ্ছে একটি বা দুটি। সেই জন্য বলছে কবি, দেখো, গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরেছে খড়কুটো। আঁকড়ে ধরেছে খড়কুটো। এই খড়কুটো আসলে কি? এই খড়কুটো হচ্ছে আসলে কবির জানা গান। এই খড়কুটো হচ্ছে আসলে কবির জানা গান। কবি তার জানা একটা দুটা গানকে খড়কুটোর সঙ্গে তুলনা করেছেন কেন? এটা কোশ্চেন আসলো। কবি তার জানা গানকে বা কবিতার গানকে খড়কুটোর সঙ্গে তুলনা করেছেন কেন? অর্থাৎ কবি নিজেকে মহান রূপে সমাজের কাছে দেখাতে চাননি, বা কবি যে অজস্র গান জানেন সেটা কিন্তু সমাজের লোকেদের সে এখানে বলতে চাননি। অর্থাৎ নিজের গৌরব নিজে প্রকাশিত করতে চাননি। তাই বলেছেন আমার জানা গান বেশি নয়, একটা বা দুটো, সেই একটা দুটো গান আমার খড়কুটের সমতুল্য। খড়কুটা যেমন হালকা শুকনো তৃণবিশেষ, খড়কুটা হচ্ছে শুকনো তৃণবিশেষ। সেই শুকনো তৃণবিশেষ যেমন হাওয়ায় উড়ে যায়, সেই রকমই আমার জানা গান খুব মহত্ব, এখানে খুব বেশি নয়, বেশি গান জানি না। অর্থাৎ নিজেকে সে তুচ্ছ বলে মনে করছে। অর্থাৎ নিজের প্রতিভাকে সে নিজের মুখ দিয়ে প্রকাশ করতে চাইছে না। সেজন্য বলছে কি যে আমার জানা গান একটা দুটো গান হচ্ছে খড়কুটোর সমতুল্য। কিন্তু সেই খড়কুটোকে কিন্তু আমি অবলম্বন করে বেঁচে আছি। খড়কুটো হলেও আমি কিন্তু তাকে ছাড়তে চাই না। আমি খড়কুটোকে আঁকড়ে ধরে রয়েছি, আমি সহজে ছাড়তে চাই না সেই খড়কুটোকে। দেখো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কোশ্চেন আসবে, কবি কোথায় রক্ত মোছেন? গানের গায়ে। আর হিংসাত্মক ব্যক্তিরা কোথায় রক্ত মোছেন? হিংসাত্মক ব্যক্তিরা রক্ত মোছেন অস্ত্রের গায়ে। একজন মানুষ যখন যুদ্ধে যায়, হিংসাত্মক মনোভাবনা সম্পন্ন ব্যক্তিরা, তখন দেখবে নিজের হাত কেটেই যেন কী করলো, তিলক দিয়ে দিল অস্ত্রের গায়ে মুছলো। তাতে তার শক্তি যেন ডবল হয়ে গেল, হিংসার মনোভাবনা যেন আরও দ্বিগুণ হয়ে গেল, তার এখানে মনে যেন বল বেড়ে গেল, হিংসাত্মক মনোভাবনার বল বেড়ে গেল। কিন্তু কবি বলছেন না, এতে আরও সমাজের ক্ষতি, সমাজ একদিন অবক্ষয় হবে। এগুলো ক্রিয়াকাণ্ডের ফলে সমাজের একদিন নিশ্চিত পতন হবে। তাই কবি অস্ত্রের গায়ে রক্তকে মোছেন না। কিসের গায়ে রক্তকে মোছেন? গানের গায়ে রক্তকে মোছেন।
মানে এখানে লেখনের মাধ্যমে রক্তহানির সেই চিত্র গানের মাধ্যমে ফুটিয়ে তোলেন, অর্থাৎ গানের গায়ে তিনি মোছেন। কেন গানের গায়ে মোছেন? কারণ কবির বিশ্বাস গানই একদিন হিংসাত্মক মনোভাবনা সম্পন্ন ব্যক্তিদের হিংসাকে মুছে দিয়ে তাদের মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাতে পারে। তাই কবি গানের গায়ে রক্তকে মোছেন। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। কবি বলছে মাথার উপরে অজস্র চিল শকুনি পরিভ্রমণ করছে। শিকারি পাখি চিল শকুনি আজকাল আর দেখা যাচ্ছে না, কারণ তাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। আজকাল মানুষ আর মরা পশু পাখিগুলো ভাগাড়ে ফেলছে না। ভাগাড় কাকে বলা হয়? মরা পশু পাখি ফেলার জায়গাকে ভাগাড় বলা হয়। কিন্তু মানুষ আজকাল কি করছে? ভাগাড়ে আর মরা পশু পাখি ফেলছে না। কোথায় মরা পশু পাখি ফেলছে? আজকাল মানুষ এখানে মাটির নিচে পুঁতে দিচ্ছে বা এখানে মাটি চাপা দিয়ে দিচ্ছে, ভাগাড়ে ফেলছে না, তাই আর শকুনই দেখা যাচ্ছে না। এই দেখো, সেটাই কবিতায় বলছে মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। শকুন বা চিল কবিতায় কিসের প্রতীক? শকুন এবং চিল হচ্ছে কবিতায় অত্যাচারী হিংসাত্মক মানুষের প্রতীক, যারা নিচু স্তরের খেটে খাওয়া সাধারণ মানুষদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে শোষণের মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধি করে, তাদেরকে কবিতায় বলা হয়েছে শকুন বা চিল। বুঝতে তো? তো দুটো অর্থ যেহেতু বলা হয়েছিল কবিতাটা ব্যঞ্জনাধর্মী কবিতা, তাহলে দেখতে পাচ্ছি আমরা কবির মনোভাবনা এক আর বলছে এক। বুঝতে তো? তো মাথার উপরে অজস্র চিল শকুনি থাকলেও কবির কি রয়েছে? কবির শুধু একটা কোকিল রয়েছে। কোকিল কি? কোকিল হচ্ছে বসন্তের দূত, শান্তির প্রতীক। বুঝতে তো? বসন্তের দূত বা শান্তির প্রতীক হচ্ছে কোকিল। মাথার উপর যদি অজস্র চিল শকুনি থাকে আর তারা যদি করে বিভিন্ন ডাক দেয়, তো চিল শকুনির ডাককে প্রতিহত করে দিবে কে? একটা কোকিলেই। কোকিল হচ্ছে বসন্তের দূত। বসন্তকালে কোকিল যখন কুহু কুহু স্বরে ডাক দেয়, তখন মানুষের মন মেদুর হয়ে যায়, মানুষের মন ভিজে যায়, স্নিগ্ধ হয়ে যায়, সেই কোকিলের সুরে মুগ্ধ হয়ে যায় মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে বলেছে কি যে মাথার উপর অজস্র চিল শকুনি থাকলেও আমার একটা কোকিলই যথেষ্ট। সেই একটা কোকিলই কী করবে? দেখো, সহস্র উপায়ে গান বাঁধবে। দেখো, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, সহস্র মানে হাজার উপায়ে বা অসংখ্য উপায়ে গান বাঁধবে। আমার একটা কোকিলই অসংখ্য উপায়ে গান বাঁধবে। গান বেঁধে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের সেখানে মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাবে, বা সেই হিংসাত্মক ব্যক্তি যারা হিংসাকে আশ্রয় করছে তাদেরও মনের মধ্যে কি করবে? এখানে মনুষ্যত্ববোধের জাগরণ ঘটিয়ে তাদেরকে টেনে নিয়ে আসবে এখানে দেশ গড়ার কাজে। পরক্ষণে দেখো, শেষ প্যারাতে চলো। তাই কবি আবার অনুনয় বিনয় করে বলছে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। তোমরা আর অস্ত্রকে হাতে ধারণ করে থাকো না। কি করো? অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে দাও, অস্ত্রকে মাটিতে ফেলো, অস্ত্রকে হাতে ধারণ করো না। অস্ত্রকে হাতে ধারণ করলে তুমি কোনো দিক থেকে দেখো, বুঝে দেখো কি যে তুমি নিজের ক্ষতি করে চলেছ। তাই অস্ত্রকে তুমি হাতে ধারণ করে থেকো না। কোথায় রাখো? পায়ে রাখো, ছুঁড়ে ফেলো। বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক। কবি কারো দিকে দেখে যেন কিছু শিক্ষার বার্তা বয়ে নিয়ে এসছে। কবি পাঠকবর্গকে বা সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষকে বলছে, দেখো বর্ম খুলে দেখো আদুর গায়ে, মানে বর্মকে খুলে দেখো, যে দেখো আদুর গায়ে অর্থাৎ নগ্ন শরীরে, উলঙ্গ শরীরে, আদুর গা হচ্ছে নগ্ন শরীর বা উলঙ্গ শরীর, আদুর গায়ে এসে দাঁড়িয়েছে ঋষিমণির সন্তান, অর্থাৎ ঋষি বালক, ঋষিমণির সন্তান এসে দাঁড়িয়েছে। বুঝতে তো? ঋষিমণির সন্তান এসে দাঁড়িয়েছে, অর্থাৎ এখানে ঋষিমণির সন্তানরা, অর্থাৎ এখানে শিশু বালকরা, এখানে ঋষিমণির সন্তান আসলে একজন সদ্যজাত শিশুর কথা তুমি বলতে পারো। সদ্যজাত শিশুরা যদি নগ্ন অবস্থায় থাকে তাতেও যেন অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। একদম সদ্যজাত শিশু নগ্ন অবস্থায় থাকলে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়। সেই দেখো, তারা নিষ্পাপ, তাদের মনের মধ্যে কোনো পাপ নেই। অর্থাৎ জন্মের সময় মানুষ কখনো কলুষিত হয়ে পৃথিবীতে আসে না। পৃথিবীর মানুষের সহচার্যেই মানুষ কিন্তু কলুষিত হয়। এর ফলে তার হাতে খারাপ খারাপ কাজ নিয়ে এখানে ঘটে থাকে, এর ফলে সমাজের ক্ষতি হয়। মানে এক কথায় পরিবেশ মানুষকে বিপথে চালিত করে। জন্মের সময় ঈশ্বর ভগবান কিন্তু তাকে খারাপ করে পৃথিবীতে পাঠান না। সেই দৃষ্টিকোণ থেকে শিক্ষা দিচ্ছেন কবি জয় গোস্বামী। বলছে, দেখো বর্ম খুলে আদুর গায়ে এসে দাঁড়িয়েছে ঋষি বালক, মানে যুদ্ধের আবরণ পরিত্যাগ করে। দেখো, ওর শরীরে কোনো বর্ম নাই, ও
ও বর্ম খুলে আদুর গায়ে এসে দাঁড়িয়েছে কে? ঋষি বালক। মনগ্ন শরীরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে ঋষি বালক। ঋষি বালক কিসের প্রতীক? শান্তির প্রতীক, বুঝলে তো, শান্তির প্রতীক। মাথায় গোজা ময়ূর পালক। ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে? ময়ূর পালক। এক কথায় সৌন্দর্যের আবেশ বা সৌন্দর্যের কথা বলতে গিয়েই বলা হয়েছে এখানে ঋষি বালক যেন এখানে এসে দাঁড়িয়েছে, তার মাথাতে ময়ূর পালক। ময়ূর পালক হচ্ছে সৌন্দর্যের প্রতীক। অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে সেই ঋষি বালক, ঋষিমুনির সন্তান। তাহলে তোমরাও এ করো, একটা ঋষি বালক এখানে বর্ম খুলে অস্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে এসে দাঁড়িয়েছে, দেখো কত শান্তি বর্ষিত হয়েছে, কত অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে যদি অস্ত্রকে প্রতিহত করি, অস্ত্রকে যদি ছুঁড়ে ফেলি, তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে কত শান্তি বর্ষিত হবে, একবার ভেবে দেখো। তাছাড়া এখানে কী বলছে দেখো, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। তাছাড়া যদি তুমি গানকে সাথী করো বা গানকে অবলম্বন করো, তাহলে গান তোমাকে সৌন্দর্যের আবেশ দেবে। মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আবেশ দেবে একমাত্র গান। অর্থাৎ গান তোমাকে এক জায়গায় নিবদ্ধ করে রাখবে না, আটকে রাখবে না, তোমাকে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করাবে। কোথায় কোথায়? নদীতে, দেশে, গায়ে, সব জায়গাতে সৌন্দর্য রয়েছে, গান তোমাকেই নিয়ে বেড়াবে। অর্থাৎ তোমার মনের মধ্যে যদি সৌন্দর্য থাকে, হিংসা না থাকে, তাহলে তোমার মনের মধ্যে কবিত্ব জাগবে, আর কবিত্ব জাগলেই তুমি সকল সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাই তুমি বারবার অনুনয় বিনয় করে আমি তোমাদের বলছি, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবিতার শেষেও কবি একই কথা বলছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তোমাদের বারবার অনুনয় বিনয় কাকুতি মিনতি করে বলছি, তোমরা দেশ গড়ার কাজে এগিয়ে এসো। এভাবে কবি এখানে তার মনোভাবনা সমাজের লোকের কাছে বর্ষিত করেছে। অর্থাৎ এই যে এই শিক্ষাটুকু এখানে হাজার হাজার অজস্র ছেলে আমরা পড়ব, পাঠকবর্গ পড়ব, এর ফলে আমাদের যদি একটু মনোভাবনা হয়, পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের হিংসার মনোভাবনা মুছে গিয়ে যদি আমরা আদর্শ মানুষ হই, সেই শিক্ষাটুকুই কবি এই ব্যঞ্জনার মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তুলে ধরলেন। আর কবির বিশ্বাস এতেই কবি সফলতা অর্জন করবে। চেষ্টাটুকু চালিয়ে গিয়েছে কবি, না পারলেও চেষ্টাটুকু চালিয়ে গিয়েছে। কিন্তু কবির ভাবনায় যদি আমরা সকলে ভাবিত হই, তাহলে আদর্শ সমাজ গড়বে, আমাদের দেশ কাল সভ্যতার অগ্রগতি অচিরেই ঘটবে, অর্থাৎ আমাদের দেশের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। এ ছিল আমাদের আজকের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা। এটুকু তোমরা পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপরে আমি এখান থেকে হোম ট্যাক্স দেবো, এখানে হোম ট্যাক্সগুলো তোমরা করবে, করে খাতাতে তুলে রাখবে। এখানে আর যদি কেউ ব্যক্তিগতভাবে আমায় পাঠাও, তাহলে পাঠাতে পারো, যেগুলো পারবে না। আর এখানে নোট করবে, যেগুলো আমি দেবো সেগুলো তোমরা নিজের মতো করে সুন্দর করে নোট করবে খাতাতে, এগুলো নিজের কাছে রাখবে। তারপরে যে জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেগুলো আমার কাছে জেনে নেবে, অর্থাৎ এখানে হোয়াটসঅ্যাপে লিখবে, জেনে নেবে, সেগুলো আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এতটুকুই আমাদের আজকের ক্লাস। এখান থেকে আমি তাহলে ছাড়ছি, এর পরের দিন আমরা অন্য কবিতা নিয়ে আলোচনা করব। আগে কবিতাগুলো শেষ করে দেবো, তারপরে আমি ব্যাকরণে যাব। কবিতাগুলো শেষ করে দিই, টেক্সটটা শেষ করে দিই, কী আছে শেষ করে দিই, তারপরে আমরা ব্যাকরণে যাব। তো দেখো, এখানে ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে, গুড বাই, রাখছি।